মায়ের ঘাড় ধরে নিয়ে বের করে আমার মা বাথরুমের কাছে যে ঘুমাইতো। স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায়, ড্রামের ভিতরে অ্যাসিডের ভিতরে দিয়ে গলায় দেওয়া হবে। আল্লাহকে ডাকো, আরো আল্লাহকে ডাকো। লাইফের হিস্টোরি যদি নেওয়া হয় 50টা তামিল মুভি হবে, সেটা শেষ হবে না। শিংমাস থেরাপি দেওয়ার পর আমার শরীর এরকম পুরো মোটা হয়ে গেছে। আমি রাতে ঘুমের ঘরে চিৎকার করে উঠি। একজন রাজনৈতিক দলের নেতা কর্মী জনাব রবিউল ইসলাম নয়ন, তার অভিজ্ঞতা, তার জীবনের খুব বাস্তব অভিজ্ঞতা, তিনি যে নির্যাতনের শিকার হয়েছিলেন, গুমের শিকার হয়েছেন রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা, সরকার কর্তৃক তখনকার সময়, সেই অভিজ্ঞতা তিনি আমাদের সাথে শেয়ার করছেন। আমরা একটু শুনতে চাই। যেখানে ছিলাম, লাশ কাটার আগে তো হয়তো বা চেক করে বা দেখে একজন চেক করছে, চেক করার পরে দেখছে যে আমার পালস চলে। এটা ইমার্জেন্সিতে বলার পরে ইমার্জেন্সি আলারা বলছে তাকে নিয়ে আসেন এখানে। আমাকে ট্রলিতে করে ইমার্জেন্সির ওখানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে কোনো মেয়ে মানুষ আমার হাত ধরছে। পালস চেক করতে একটা মেয়ে হাত ধরছে ডাক্তার। আমি তখন চোখ খুলছি, চোখ খোলা প্রথমে এক চোখ খুলছি, খোলার পরে দেখি যে আমার ডাইনে বামে অনেক লোক। তখন আমি বুঝছি যে হসপিটাল ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে আমার চেনা। আমি দেখছি যে আমি ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে। এরপরে আমি বললাম যে দেখি যে মিডিয়াও অনেক। আমি বললাম যে আমাকে তো, আমি মোহাম্মদপুর থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক, তখন আমি মোহাম্মদপুর থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক। আমাকে গুলি করা হয়েছে, আমি বিএনপি করি, তাই আমাকে আপনারা বাঁচান। আমি মিডিয়া ধরছে, তো আমি বলছি যে আমি জাতির কাছে আমার জীবন ভিক্ষা চাই। তখন এর ভিতরে তো ঢাকা মেডিকেলে পোস্টমর্টম করতেই যাক আর ইমার্জেন্সিতে দেখাইতে যাক, এটা স্লিপ কাটা লাগে। ওই স্লিপ তো কেটে ফেলছে। তারপরে মিডিয়া চলে আসছে। এবার পুলিশ যখন দেখছে যে আমি জীবিত, তখন ওই পুলিশটা করতেছে আমারে নিয়ে যেতে চাই, অন্য জায়গায় নিয়ে যেতে চাই, মানে নিয়ে যেয়ে ক্রস ফায়ার দিতে চাই। তো মিডিয়ালারা তখন আমি মিডিয়াকে সবসময় ধন্যবাদ জানাই। আপনার মাধ্যমে, এই স্টারের মাধ্যমে আমি এই সারা বাংলাদেশের সকল মিডিয়া সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাইতে চাই। তাদের কারণে আমি সেদিন হয়তো আবার বেঁচে গেছি। এই মিডিয়ালারা বলছে যে ঢাকা মেডিকেলের চেয়ে ভালো ট্রিটমেন্ট কোথায় হয়, আপনারা তাকে নিয়ে যেতে চাচ্ছেন, আমরাও আপনাদের সাথে যাব। তখন আর তারা নিতে পারে না। পুলিশের লোকজন ছিল, পুলিশের লোকজন। তখন ডাক্তার বলে যে এর তো অপারেশন করতে হবে। তখন পুলিশ ডাক্তারকে ফোর্স করে যে অপারেশন করা যাবে না, অপারেশন করার দরকার নেই, মানে আমি রক্তক্ষরণে যাতে মারা যাই। মেডিকেলে ফেলে রাখে, একটা ফ্লোরে ফেলে রাখে। আপনারা দেখবেন যে আমাকে ট্রলিতে করে নিয়ে গেছে, ট্রলিতে করে নিয়ে যাওয়ার ওই সেই ভিডিওগুলো আছে। মানে ওই সময় কি নিউজ হয়েছে এটা দিয়ে? হ্যাঁ, নিউজ হয়েছে, সেই নিউজগুলো আছে। তো ট্রলিতে করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমাকে একটা ফ্লোরে রেখে দিয়েছে, চিকিৎসা করতে দেয় না। না দিলে রাতে এসে তারা খুব চেষ্টা করছে যে আমাকে, বাইরের থেকে দুইজন ওই পুলিশের সাথে আসছে, এসে ওইখানে ইঞ্জেকশন দিতে চাইছে। দিতে চাইলে আমাদের 2-4 জন যারা ছিল লোক, তারা ওইখানে বাধা দিছে। অপারেশন হয়েছে? অপারেশন হয় না, অপারেশন করতে দেয় নাই, ফ্লোরে ফেলে রাখছে। ফ্লোরে ফেলে রাখছে। তো স্বাভাবিকভাবে ইঞ্জেকশন দিতে আসলে তো নার্স দেবে বা কোনো পুরুষ এখানকার ডাক্তাররা দেবে। তো বাহিরের থেকে এসে ইঞ্জেকশন দিতে গেছে যখন, তখন আমাদের লোকরাও ইঞ্জেকশন দিতে দেয় নাই, আমিও ইঞ্জেকশন দিতে দেয় নাই। যখন জোর করে দিতে গেছে, তখন আমি ইঞ্জেকশনটা, মানে আমার ডান হাত দিয়ে থাবা মারি দিছি। থাবা মারি দিলেই ইঞ্জেকশনটা দূরে সরে চলে গেছে, পড়ে গেছে। পড়ে গেলে অন্য লোকজন যখন চলে আসছে, তখন আর ইঞ্জেকশনটা দিতে পারে নাই। তো আমাকে, আমাদের যারা ডাক্তার ছিল, ওই আমলিগের ডাক্তারই তো সব, এর ভিতরে একজন ডাক্তার এসে বলছে যে আপনারা যে ইঞ্জেকশন কিনে এনে দেবেন না, যদি আপনাদেরকে ইঞ্জেকশন দিতে চাই, তাহলে আপনারা আপনাদের মতো করে ইঞ্জেকশন কিনে আনবেন, সেই ইঞ্জেকশনটা আপনাদের সামনে ভরার পরে আপনি দিতে যাবেন। মানে ওরা আমাকে ওইখানে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলতে চাইছে। ওইটাও যখন পারে নাই, অনেক চেষ্টা করছে, আমাদের লোকজন খুবই অ্যাক্টিভ ছিল, মিডিয়া খুব অ্যাক্টিভ ছিল। ওইবার আমি মোটামুটি গুলিবিদ্ধ অবস্থায় বেঁচে যায়, আমাকে একটা অস্ত্র মামলা দিয়ে চালান দেয়। ওই অস্ত্র মামলায় আমি 38 মাস যখন জেল খেটে বের হয়েছি। 38 মাস? 38 মাস একটানা জেল। 3-12-36, 3 বছর 2 মাস। হ্যাঁ, ওরকম জেল খেটে বের হলাম। 15 থেকে এই তো 16, 17, 15 শুরুর দিকে আর কি জেল কাটলাম।
15 শুরুর দিকেই তো, হ্যাঁ 15 শুরুর দিকে এই গুলিবিদ্ধ অবস্থায় ঢুকলাম। ঢুকার পরে বের হলাম, বের হওয়ার পরে 2-3 মাস বাইরে রয়েছি। এর ভিতরে হাইকোর্টের থেকে আবার আমার গেট থেকে নিয়ে গেল, নিয়ে যেয়ে 3 দিন গুম করে, 3 দিন অথবা 4 দিন গুম করে রাখলো। রাখার পরে রিজভী আহমেদ সাহেব প্রেস ব্রিফিং করলো যে হাইকোর্ট থেকে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, তখন আমি ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নকে সাদা পোশাকধারী পুলিশ গ্রেপ্তার করেছে, তার সন্ধান চাই। এই 3 দিনের ভিতরেও অমানবিক একটা টর্চার। এই জায়গাটা ছিল একটু ভিন্ন, মানে এই জায়গাটা আমাকে তো 14 সালে ডিবি অফিসে দিল, 6 দিন কোথায় রাখছিল জানি না। ওই 6 দিন পরে যে ডিবি অফিসে দিল, ওই ডিবি অফিসটা আমি চিনি। আর এর ভিতরে আমি তো রিমান্ডে আসছি, বিভিন্ন টিমের কাছে রিমান্ডে আসছি। তার মানে ডিবি অফিসের প্রত্যেকটা রুম আমার চিনা, মুখস্থ হয়ে গেছে। এই যে হাইকোর্ট থেকে নিয়ে আসলো, এই হাইকোর্ট আর ডিবি অফিস, মানে এইবার নিয়ে আসার পরে ডিবি অফিস আমার কাছে আর মিলে না। এইটা কোন জায়গা আমি বুঝতেছি না। এই জায়গাটাতে আমাকে নিয়ে আসার পরে বলা হলো যে ড্রামের ভিতরে অ্যাসিড দিয়ে আমার গলায় দেওয়া হবে, এরকম একজন এখানে নিয়ে আসলো চোখ বাইধা, হাইকোর্ট থেকে নিয়ে আসলো চোখ বেঁধে নিয়ে আসার পরে যে কোথায় নিয়ে গেল সেইটা বুঝতে পারলাম না। তো রাত্রে ওইখানে আমার কাছে, আমার পাশের রুমে সব জঙ্গিদেরকে রাখতো। এক একজন জঙ্গির বা এক একজন মানুষ, সেটা জঙ্গিও হইতে পারে বা XYZ মানুষদেরকে হইতে পারে, তাদের অবস্থা হয়ে গেছে চুল এত বড় বড় হয়ে গেছে, দাড়ি এত বড় বড় হয়ে গেছে, নখ এত বড় বড় হয়ে গেছে। তাদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। মানে 5-7 বছর ধরে তারা এরকম ওইভাবে রয়েছে। কেউ করার সাথে কথা বলে না, কেউ 3 মাস 4 মাস 6 মাস 8 মাস 10 মাস ওইখানে রয়েছে। ওইখানে নির্দিষ্ট 3-4 জন লোক ডিউটি করত আমাদেরকে রাত্রে, এবং দিনে 24 ঘন্টায় 2-3 জন লোক। কি জেলখানা টাইপ? না, এটা হচ্ছে যে আপনার এই সারিতে 3টা রুম, এই সারিতে 1 2 3 রুম, এই সারিতে 1 2 3 4টা রুম। এই 4টা রুমের মাঝখানে 2 নম্বর রুমে আমি থাকতাম। এরপরে আর কোনো রুমের হদিস আমি পাই নাই। এই লোক আর এই লোক, এই মাঝখানে একটা চেয়ার দিয়ে আর একটা টেবিল দিয়ে একটা লোক ডিউটি করত। এই 3 জন লোকই, আমি যে 3 দিন ছিলাম, এই 3 জন লোককেই দেখছি শিফট বাই শিফট ডিউটি করার জন্য। তো ওই জঙ্গিরা, তাদের দেখলে এখনো চিনবেন? দেখলে তো অবশ্যই চিনব। ওই চোখ খোলা। আমার তারা কি পুলিশের পোশাক পরা থাকতো? না, তারা সিভিল পোশাকে থাকতো। আচ্ছা, পুলিশের পোশাকে থাকতো না। ওই 3 জন লোককে আমি বাইরে যেতে দেখি নাই কখনো, মানে বাইরে থেকে আসবে যাবে এরকম না। ওই 3 জন একজন লোকের একজন লোক আমাকে কোনো একটা সময় পেপার পড়তে পড়তে বলছে যে নয়ন তোমাকে, মানে পেপার পড়তে পড়তে, মানে কেউ সিসি ক্যামেরাও তারে রিস্ক করতে পারবে না, পেপার পড়তে পড়তে সে আমাকে বলছে যে নয়ন তোমাকে ড্রামের ভিতরে অ্যাসিডের ভিতরে দিয়ে গলায় দেওয়া হবে, সিদ্ধান্ত এটাই, তুমি নামাজ পড়ো। ওই লোকটা আবার ওই জায়গায় নামাজ পড়তো, যে লোকটা আমাকে বলছে এটা ওই দিকেও আবার নামাজ পড়তো। আমি ওই সময় তো খুবই ক্লান্ত অবস্থায়, ওইবার কিন্তু আমাকে তেমন বেশি টর্চার করে নাই। তাকে সিদ্ধান্তই ছিল যে মেরে ফেলবো, আর টর্চার করে লাভ কি। তো তখন আমাকে বলতো যে তুমি যে নামাজ পড়তেছো না, তুমি নামাজ পড়ো, আল্লাহকে ডাকো, তোমাকে কিন্তু ড্রামের ভিতরে অ্যাসিডের ভিতরে দিয়ে গলায় দেওয়া হবে, মেরে ফেলবে। তো তখন আমি বললাম যে আমি নামাজ পড়বো, আমাকে অজুর পানি দেওয়া হোক। তা বললো যে বাথরুমে যে পানি আছে ওইটা দিয়েই অজু করে ওইখানে নামাজ পড়ো। তো ওইখানে নামাজ পড়তাম। 3-4 দিন পরে, 3 দিন পরে, ওর মধ্যেই বাথরুম ছিল? হ্যাঁ, এই রুমের ভিতরেই বাথরুম। 3 দিন পরে ওই লোকটাই আমাকে বলতেছে যে তোমার জন্য বিএনপি প্রেস ব্রিফিং করছে, ঠিক আছে, আল্লাহকে ডাকো, আরো আল্লাহকে ডাকো, সিদ্ধান্ত নিয়ে তাই ভুগতেছে। ওই লোকটাই আবার ওই মুখে দিয়ে কি রাত্রে ডিউটিতে এসে, এটা ভোর 3টার দিকে আমি ঘুমোই রয়েছি, সে ডাকতেছে যে নয়ন ওঠো, এই নয়ন ওঠো, ঠিক আছে। আবার প্রতিদিন এন্ট্রি নিত, তো সবার এন্ট্রি নিত যে সব ঠিক আছে কিনা, মানে যে কয় রুমে যে কয়জন আছে গুনে গুনে এন্ট্রি নিত। তখন ও একটা সময় বলতেছে যে তোমার
কে নিয়ে বিএনপি প্রেস ব্রিফিং করছে, সিদ্ধান্তহীনতায় ভুগতেছে ঊর্ধ্বতন কর্মকর্তারা, তুমি আরও আল্লাহকে ডাকো, আরও বেশি বেশি আল্লাহকে ডাকো। আমি তখন মানে সিজদায় চলে গেলাম। ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আমাকে ধরে ওই জায়গা থেকে চোখ বেঁধে গাড়িতে করে ডিবি অফিসে ঢুকালো। ওই সময় ওটা কি রাত ছিল ওই সময় যখন সবশেষ বললো যে আল্লাহকে ডাকো? ওটা মেবি ভোর 3টার দিকে ডিউটি, কারণ শিফট বাই শিফট ডিউটি হতো। তো যখন 3টায় আসতো সে 6টায় চলে যেত মেবি, বা 6টায় আসলে সে 12টায় চলে যেত, এরকম করতো। রুমের মধ্যে কি অন্ধকার থাকতো নাকি? না, রুমের ভিতরে আপনার সব মিলে দূরে একটা, মানে এই 4টা 5টা 6টা 7টা রুমের জন্য দূরে একটা লাইট থাকতো, অনেক দূরে একটা লাইট। আপনি এই রুমের মানুষকে ওই রুমের মানুষকে আপনি চেহারায় চিনতে পারবেন না, এতটুকু। মানে এটা তো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে, কিন্তু ওই জায়গাটা আপনি চিনতে পারবেন না। পাশের রুমের মানুষকে আপনি দেখে বুঝতে পারবেন না, চিনতে পারবেন না। কিন্তু ওই যে নিতে আসতো, গুনতি নিতে আসতো, যখন সামনে দাঁড়াতো, তখন ওই চেহারাটা আফসা করে বোঝা যেত। যারা ওইখানে ছিল তাদের আফসা করে চেহারাটা চেনা যেত, যে কারণে যে লোকটা আমাকে বলছে সেই লোকটাকে আমি চিনব, যদি কোনো দিন দেখি চিনব, কারণ ওনার ছবিটা আমার কল্পনায় ভাসে। ওই লোকটা আমার সামনে এসেই ওই লোকটা আমাকে সহযোগিতা করার চেষ্টা করেছে, খুব ভালোভাবে সহযোগিতা করার চেষ্টা করেছে। ওই সময় তো এতটুকু আপডেট। সময় কি কান্নাকাটি করতেন যে সময় শুনলেন, বুঝলেন যে ভাই এখন আপনাকে ডিজে পেয়ার করে দিবে? না, কান্নাকাটি কি, আমি এমনিতেও এখনও নামাজে গেলে সিজদায় কান্দি। আমি সিজদায় গেলেই কান্দি, সবসময় সিজদায় গেলে কাঁদি। আমি এমনি একটু ধর্মভীরু। আমি শুধু এই যে পৃথিবীতে কোনো মানুষের প্রতি আমি কোনো কনফিডেন্স রাখি না, আমি শুধু আমার আল্লাহর উপরে বিশ্বাস রাখি। আমার এই লাইফটা আজকে যে আমি বেঁচে আছি শুধু আমার আল্লাহ। আর ইল্লা হিসেবে আমি আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকেই ভাবি, কারণ আমার নেতা আমাকে আল্লাহর ইশারায় অনেক কিছু দিয়েছেন। আমি যতটুকু জানি, আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমার জন্য ওসি লেভেল পর্যন্ত ফোন করেছে, এবং আমাকে খোঁজার জন্য উনি অনেক মানুষের কাছে ফোন করছে। আমি তো এখন অনেক হয়তো বা টুকটাক একটু বড় নেতা হয়েছি। আমি সেই মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক থাকা অবস্থা থেকে উনি আমার জন্য মানে প্রশাসনের কাছে বলে। আমি তো তেমন বেশি ধনী পরিবারের সন্তান না, উনি আমার সব কয়বারের চিকিৎসাটা আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব করিয়েছেন। এটা আমি মানে আমাকে পুলিশ এমনভাবে টর্চার করছে যে আমাকে যদি উনি চিকিৎসাটা না করাতো তাহলে হয়তো বা আমার সুস্থ হয়ে ফেরাটা সম্ভব ছিল না। আমাকে এত মামলা দিয়েছে যে উনি যদি আমার মামলাগুলা টেক কেয়ার না করতো, তারেক রহমান সাহেব যদি আমার মামলাগুলা টেক কেয়ার না করতো, তাহলে হয়তো বা আমি ওই যে বাংলা মোটরের পুলিশ মার্ডার মামলা আমাকে দিয়ে দিছিল, ওই মামলায় ওই সময় আমার জেল হয়ে যেত। উনি বিভিন্ন ওয়েতে মানে কোর্ট কাছারি আর পুলিশ প্রশাসন তো টাকা ছাড়া কিছু চিনত না হাসিনার আমলে। উনি বিভিন্ন নিজের তদবির বাদেও টাকা পয়সা দিয়ে উনি অনেক মামলা যাতে লেন্দি হয় টাইম এক্সটেন্ড করে 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 একটা পর্যায়ে নিয়ে আসছে আর কি। তো আমি শুধু আমার আল্লাহ হিল্লা হিসেবে আমি তারেক রহমান সাহেবের প্রতি কনফিডেন্স রাখি। আপনি দেখবেন যে আমি আপনার বাসার পরিস্থিতি তখন কিরকম ছিল, মানে ওনারা কি ভাবতেন? আমার বাসার পরিস্থিতি কেমন ছিল আসলে আমি বলি, আমি কিছুদিন আগেও যুবদলের ওই যে গুম খুনের পরিবারদেরকে সহযোগিতা করার সময় বলেছি যে আমাদের লাইফের হিস্টোরি যদি নেওয়া হয় 50টা তামিল মুভি হবে, সেটা শেষ হবে না। তারপরও
আমাকে যখন গুলি করে হসপিটালে রাখা হয়েছে তখন আমার মাকে আমার পাশে থাকতে দেয় না। আমার মা বাথরুমে, মানে ঢাকা মেডিকেলের বাথরুম তো কেমন, আপনি ঢাকা মেডিকেল ফ্লোরগুলাই তো আপনি কেমন এটা বুঝতে পারেন। ঢাকা মেডিকেলের বাথরুমে আমার মা ঘুমাইতো। আমার হাতে হ্যান্ডকাপ পরাই লাগতো, হ্যান্ডকাপ পরায়ে গরুর মতো দড়ি দিয়ে টেনে নিয়ে ওই দূরে একটা খুঁটির সাথে বেঁধে রাখতো। মানে আমি একটা গরু, আমার হাতে হ্যান্ডকাপ লাগানো, সেই গরুর দড়ি দিয়ে নিজে দড়ি বেঁধে রাখতো। আমার মা দেখে, কান্ত দেখে আমার মাকে কারারক্ষীরা আর পুলিশ মিলে ঘাট ধরে ওইখান থেকে বের করে দিত। আমার মা যাইতে দিত না তখন। তখন আমার মায়ের তখন আমার মায়ের ঘাট ধরে নিয়ে যেয়ে বের করে দিত। আমার মা বাথরুমের কাছে যে ঘুমাইত। এরকম দিন যখন পার করছি তখন আর শুধু মনের ভিতরে মনে হয়েছে যে যতবার জেলে গেছি, জেল থেকে বের হওয়ার পরে মনে হয়েছে যে আর একবার এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাই, আর একবার যুদ্ধ করতে চাই, আর একবার বাঁচতে চাই, আর একবার হাসিনার মৃত্যু দেখতে চাই, আর একবার হাসিনার পতন দেখতে চাই। যতবার জেলে গিয়েছি ততবারই মায়ের চেহারাটা মনে পড়ছে, মায়ের উপরে অত্যাচার, মায়ের উপরে অত্যাচারের চেহারাটা মনে পড়ছে। ততবারই নিজেকে বিপ্লবী করে আবার নতুন করে জন্ম নিতে ইচ্ছা পোষণ হয়েছে। সেটা থেকেই বারবার ঘুরে এসে দাঁড়িয়েছি। যতবার বিএনপি আন্দোলনের ডাক দিয়েছে ততবারই এই দলের একজন কর্মী হয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয়েছে যে এই যুদ্ধে আমাকে উৎসাহ উজ্জীবনা দেওয়ার একমাত্র লোক তারেক রহমান সাহেব, আমার সর্বশেষ আশ্রয়স্থল তারেক রহমান সাহেব। আমি হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করব তো করবই, মৃত্যুর আগ পর্যন্ত করব, যতবার বাঁচব ততবারই করব। সেখানে আমার শেল্টার দাতা হিসেবে একমাত্র তারেক রহমান সাহেব। আমার কাছে বারবার মনে হয়েছে যে আমাকে যে টর্চার করছেই, কিন্তু আমার মায়ের গায়ে যখন হাত দিয়েছে আমি এটার প্রতিশোধ নেবই নেব। ওইখান থেকে ব্যাকে এসে এই গুলিবিদ্ধ অবস্থায় 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি পর্যন্ত করেছি। তো একটা নন স্টপ করেছি। জুলাই আগস্ট আন্দোলনে কারফিউ ভেঙে মিছিল করেছি। 19 তারিখে আমার সামনে থেকে 6-7টা লোক মারা গেছে। আপনারা মিডিয়াতে দেখবেন যে আমার সাথে সহযোদ্ধা নবীন তালুকদার গুলিবিদ্ধ হয়েছে, তার ঘিলু আমার হাতে এসে পড়ছে। এরপরও আমি পিছু পা হই নাই। আমি নবীন তালুকদারের লাশ নিয়ে একবার রিক্সায় উঠছি যে পার্টি অফিসে নিয়ে নামাই দিয়ে আসবো, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, নবীন তালুকদারকে নিয়ে যাওয়ার জন্য রিক্সা আছে, কিন্তু এই ফিল্ড ছেড়ে দিলে আর ফিল্ড দখল হবে না। তখন আমরা ওইখান থেকে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে পুলিশকে হাত উঁচু করে ব্যারাকে ফিরে দিতে বাধ্য করছি। 19 তারিখ, 19শে জুলাই। এরপরে কারফিউ ভেঙে মিছিল করেছি। আমি মালিবাগ মোড়ে গুলিবিদ্ধ হয়েছি। তাহলে এই জুলাই, 24 জুলাই, জুলাই 24। একবার যে আপনি ইসের কথা আমরা শুনছিলাম যে আপনাকে হাউজের মধ্যে এইটা ওই যে ডিবি অফিসে যখন রিমান্ডে আসতাম, এটা হলো 2014 পরে। আমি যখন পুলিশ মার্ডার মামলায় আমাকে অ্যারেস্ট করা হলো, ওই 6 দিনের পরে যখন রিমান্ডে নিয়ে আসতো মিডিয়া, মানে কোর্টে শো করার পরে যখন রিমান্ডে নিয়ে আসতো, তখন বিভিন্ন সময় বিভিন্ন মামলা দিয়ে ওই একটা ঘটনাতেই 164 নেওয়ার চেষ্টা করেছে। তখন হলো আপনার এই যে আমরা হাউস পুলিশের এই আপনার পানির যে হাউস থাকে, যেখানে গোসল করা হয়, হাউসে পানি জমায়ে গোসল করা হয়, ওইখানে পানি জমায়ে শিং মাছ নিয়ে আসছে বাজার থেকে। শিং মাছ কিনে নিয়ে আসছে অনেকগুলো শিং মাছ, তা 8-10 কেজি তো হবে, তার বেশিও হইতে পারে। ওই শিং মাছগুলো হাউজে দিয়ে দিছে। এটা রিমান্ডের একটা অংশ। এটা অন্য কারো বেলায় হয়েছে কিনা আমি জানি না, আমার বেলায় হয়েছে।
ওই শিং মাছের ভিতরে শিং মাছটা ছেড়ে দিছে, তো শিং মাছ ছেড়ে দিয়ে আমার হাতে আর পায়ে হ্যান্ডকাপ পরাই দিছে। হ্যান্ডকাপ পরাই দিয়ে আপনার ওই হাউজের ভিতরে ছেড়ে দিছে। হাউজের ভিতরে ছেড়ে দিয়ে মরিচের গুঁড়া, যে রাঁধুনি মরিচের গুঁড়ার প্যাকেট, এটা আমার চোখ খোলা, আমার ওই সময় চোখ খোলা। ওই রাঁধুনি মরিচের প্যাকেটের গুঁড়াটা পানির ভিতরে ছাড়াই দিছে। ছাড়াই দিলে ওটা তো ঝাল। যখন শিং মাছ হালকা আবার একটু লবণ দিছে, যাতে শিং মাছ ওই লবণ দিলে তো মারা যায়, ছটপট করে। ছটপট করলেই তো আপনি ভিতরে যখন আমাকে দিয়ে দিছে, তখন ওই শিং মাছের যে কাঁটাগুলা শরীরে বিন্দায় দেওয়ার জন্য ওইটা তো আর এক যন্ত্রণার। ওই থেরাপি দেওয়ার পরে, এই শিং মাছ থেরাপি দেওয়ার পর আমার শরীর এরকম পুরো মোটা হয়ে গেছিলো, মানে গাল টাল ফুলে এরকম মোটা হয়ে গেছে। দুই তিন দিন পরে আমার এটা স্বাভাবিক হয়েছে আর কি। এটা চেষ্টা করছে শুধু সারা শরীরে শিং মাছ এরকম তো পানির ভিতরে দিয়ে দিয়েছে। পানির ভিতরে দিয়ে দেওয়ার পরে নাকে জাস্ট একটা ওই যে মুখের যে অক্সিজেনের মতো কোয়ালিটির টিউব লাগানো, ওই টিউবটা মুখের সাথে নাকের মুখে যখন দিছে টিউবটা এঁটে গেছে। এঁটে যাওয়ার পরে ওইটার সাথে আবার আপনার পাইপ দেওয়া আছে, যে বাইরের থেকে যাতে নিঃশ্বাস আসা যাওয়া করে। আমাকে হ্যান্ডকাপ লাগাই দিয়ে ওইটার ভিতরে দিয়ে দিছে, দিয়ে শিং মাছটা দিছে। শিং মাছটা ওই যে নড়াচড়া করে মানে ছটপট করবে, আর আমার শরীরে ওই কাঁটাগুলা বিন্দায় দেবে আর কি। এটাই ছিল ওই থেরাপিটা। ওইটার পরে একবার দেওয়ার পরে বলছে যে অনসিচুয়ার না দিলে ওইটার পরে আবার দিব, কিন্তু ওইটার পরে তারা দেখছে যে আমার মানে শরীরের গঠন চেঞ্জ হয়ে গেছে, পুরা মোটা হয়ে গেছি। শরীরটা মানে হাত টাট ফুলে, মুখ টুক ফুলে, মানে মারা যাচ্ছে এরকম একটা ভাব। তোরা তো আমাকে জেলখানার থেকে নিয়ে আসছে, জেলখানার থেকে নিয়ে এসে রিমান্ডে মৃত্যুবরণ করলে তো তাদের একটা কৈফিয়তের জায়গায় থেকে যায়। আর জেলখানা থেকে নিয়ে আসার পরে তো বুঝে নিয়ে আসা লাগে, বনসই দিয়ে নিয়ে আসা লাগে, যে আমরা যেভাবে নিয়ে যাচ্ছি সেভাবে আবার ফেরত দেব। এই জন্যে পরবর্তীতে আর ওই থেরাপিটা দেয় নাই। পরবর্তীতে তারা আমাকে কফিনের ভিতরে করে দিছিল, মানে একটা কফিন নিয়ে আসছে, কফিনটা পুরোটা বরফ, এই বরফের ভিতরে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি মনে হয় 20-25 সেকেন্ড মানে হুঁশছিলাম, এরপরে বেহুশ হয়ে গেছি। এই কফিনের ভিতরে বরফের ভিতরে শোয়াই দিয়ে আবার আমার বডির উপরে দিয়ে বরফ দিয়ে দিচ্ছে। ওই বরফটা দেওয়ার পরে আমার এখন যেমন আমি এসির ভিতরে থাকতে পারি না, আমার যতই গরম লাগুক আমি বেশিক্ষণ ফ্যানের ভিতরে থাকতে পারি না। আমার বুকের ভিতরে ওই ঠান্ডাটা একদমই হয়ে গেছে। আমি রাত্রে ঘুমোইলে আমার গলার ভিতরে কফ জমে থাকে, কন্টিনিউসলি কফ জমে থাকে। এটা ছিল কফিন থেরাপিও বলছে ওরা, বরফ থেরাপিও বলছে আর কি। এইটাও এটা কারা করছে? ডিবিতে অনেকজনই রিমান্ড খাটছে। আপনি আগে থেকে চশমা পড়তেন? না, আমি আগে থেকে চশমা পরতাম না। আমাকে মাথায় কারেন্টের শর্ট দেওয়ার পর থেকে আমার চশমা পরতে হয়, এবং দূরের জিনিস আমি দেখি না। যেমন আপনি দেখবেন যে আমি ফুটবল খেলতে গেলেও আমার চশমা পরেই খেলতে হয়। আমি যে জায়গায় যাই আমার চশমা ছাড়া আমার চলে না, এবং আমার 24 ঘন্টায় চশমা পরে থাকতে হয়, কারণ আমি দূরের জিনিস একদমই দেখি না, কিছুই দেখি না। যেমন আপনাকে আমি চশমা খোলার পরে অর্ধেক দেখতেছি, আপনি তো আমার এত কাছে বসে আছেন, চশমা খোলার পরে অর্ধেক দেখতেছি, আমার এরকম। গুমের সংক্রান্ত যেই রিপোর্ট আমরা দেখলাম, সেইখানে এই যে সেফ হাউস বা আয়না ঘর বা যেটার বর্ণনাই আমরা যেখান থেকে পেয়েছি, সেখানে মানে তার সাথে কি আপনার কোনো অভিজ্ঞতার কোনো মিল পান? না, আমার অভিজ্ঞতার ভিতরে আমি ওই যে অতটুকুই জানি, ওই লোকগুলা মুক্তি পেয়েছে কিনা জানি না। আমাকে যখন ওই যে হাইকোর্ট থেকে তুলে নিয়ে গিয়ে রাখা হয়, ওইখানে আমি দেখেছি যে অনেক মানুষের চুল অনেক বড় বড় হয়ে গিয়েছে, তাদের চেহারা পুরো ফ্যাকাশে হয়ে গিয়েছে। যদিও এক রুম থেকে আর এক রুমে দেখা যায় না, তবে যতটুকু আমি অনুমান করতে পেরেছি যে তাদের চুলগুলো অনেক বড় বড়। তারা প্রচণ্ড পরিমাণে চিৎকার করতো। চিৎকার করলে আমি যখন সেই গেট ধরে দাঁড়াইতাম, মানে তখন তো ওই চুলগুলো সামনে আসতো। আছে না, আপনি ভূত দেখলেও তো অন্ধকারে দেখলেও চুল বড় বড় হলে দেখা যায়, দাড়ি বড় বড় হলে দেখা যায়, নখ বড় বড় হলে দেখা যায়। এটা ভূতের মতো স্টাইল। ওই লোকগুলো মুক্তি পেয়েছে কিনা জানি না, ওই জায়গাটা কোন জায়গা আমি জানি না। যদিও এখন যেটা মিডিয়াতে দেখা যায় ওইটা তো আর আমি ওইখানে সশরীরে গিয়ে দেখি নাই। আর এই জায়গাটাও আমি 3 দিনে কোন জায়গায় ছিলাম
রিস্ক করতে পারি না, যদিও এই জায়গাটা বের হয়ে আসছে কিনা আমি সেটাও জানি না। আমি অতটুকুর আমি যতটুকু জানি ততটুকুর ভিতরেই আমি বললাম। আচ্ছা, আর আপনি বললেন যে আপনার বা আপনার পরিবারের কেউ এই গুম সংক্রান্ত ইস্যুতে কোনো অভিযোগ না, দায়ের করেন করি নাই। তার মানে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে ধরেন আমরা এই সংক্রান্ত মানুষের অভিজ্ঞতা শুনতে চাই, কিন্তু অনেকেই এটা এখনো বলতে সাহস পান না। আপনি যেভাবে মানে শেয়ার করলেন এই ইনফরমেশন, না, আমি সাহস বলতে এবং আপনি সেই তালিকার মধ্যে নাই, আপনি নিজে এইরকম শিকার হয়ে আসার পরও সেই তালিকার মধ্যে নাই। অনেক পরিবার গুম কমিশনের তারা তাদের সাথে যখন আমরা কথা বলি, ওনারা বলেছেন যে যে আমরা তার পরিচয় দিতে পারবো না আপনাদের কাছে। অনেকেই, বেশিরভাগই তারা পরিচয় নিয়ে সামনে আসতে ভয় পান যে আমরা না, এখন। আমার কাছে ব্যাপারটা এরকম না। আমার কাছে আমাকে যারা টর্চার করেছে, যাদের আমার নাম মনে আছে, যেমন ডিভিড, এডিসি ছিল হাসান আরাফাত, জুয়েল রানা, মশিউর, তারপরে রমনাজনের ডিসি ছিল মারুফ, তারপরে শিবলি নুমান, রমনার ওসি ছিল মশিউর, তারপরে সাব ইন্সপেক্টর ছিল একজন, তার নাম জুবায়ের, এএসআই ছিল একজন রাশেদ, তারপরে হচ্ছে যে এরা তো আন্ডার কভার না, তারা তো হচ্ছে নর্মাল পুলিশ বা মোটামুটি পরিচিত, বা তারা পাবলিক ডিল করতেন। কিন্তু গুম সংক্রান্ত ইস্যুতে যাদের অভিযোগ পাওয়া যায় তারা কোনো কিছুই বলতে পারেন না, তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়। আমি তো এটা বলতে পারতেছি না। মানে আমাকে যে জায়গায় নিয়ে গেছে, লাস্ট বার যে জায়গায় নিয়ে গেছে, এবং আমাকে যারা ওই যে ক্রস ফায়ার দিতে নিয়ে গেছিল, তাদেরকে তো আমি চিনি না, তাদের নামও তো আমার কাছে জানা নাই। তারা তো পোশাকে ছিল না, ছিল গেঞ্জি পরা, ক্যাপ পরা, মাস্ক পরা। আমি তো তাদের নাম বলতে পারবো না। ঠিক আমার মনে হয় ওরাও একইভাবে বলতে পারবে না, বা দু একজন যদি নাম জেনেও থাকে, এখন চেহারা চেনেও থাকে, হয়তো বা তারা কেন বলতেছে না, বা তাদের ভিতরে একটা ভয় ভীতি, সবাই তো আর নয়ন না, হয়তো তাদের ভিতরে কাজ করতেছে না। আমি তো আপনাকে বলছি যে আমি মিনিমাম 6 থেকে 7 বার শুধু বোনাস লাইফে আছি। তো আমার এই লাইফে আমি তারেক রহমান সাহেবকে বলেছি যে আমি এই পৃথিবীতে শুধু ভয় পাই একজনকে, সেটা আপনি। কেন ভয় পাই? আপনি কোনো ভয়ঙ্কর মানুষ সেই কারণে না, আমি আপনাকে শ্রদ্ধার জায়গা থেকে, সম্মানের জায়গা থেকে ভয় পাই। আর আমি ভয় পাই আমার আল্লাহকে। এই ছাড়া পৃথিবীতে আপনি সেকেন্ড কোনো মানুষ, আর ভূত বলেন, আর পেতনি বলেন, আর কোনো জীব জানোয়ার বলেন, আমার কাছে ভয়ের কোনো মানে। আপনার এই যে 6-7 বারের কথা বললেন যে আপনার বোনাস লাইফ, এর মধ্যে সবচাইতে এমন কোনো বিষয় আছে যেটা আপনাকে এখনো একটা ট্রমার মধ্যে, মানে এখনো আপনাকে ওই রাত্রের ওই যে 3 দিন গুম ছিলাম, হাইকোর্ট থেকে নিয়ে আসছিল, ওই রাত্রের ওই যে আমাকে অ্যাসিডের ভিতরে ডুবাই দেওয়া হবে, ডুবাই দিয়ে হাড় মাংস সুদ্ধা গলায় দেওয়া হবে, ওই 3টা রাত আমার কাছে মানে একদম বিভীষিকাময় মনে হয়। আমি রাতে আমার ওয়াইফ বলে আমি রাতে ঘুমের ঘরে চিৎকার করে উঠি এবং কাঁদি, চিল্লায় উঠি, একা একা বলতে থাকি এখনো। হ্যাঁ, এটা মানে সপ্তাহে 2-3 বার হয়। হ্যাঁ, যে কারণে আমার ওয়াইফ নিজেও অনেক ভয় করো, আমার কাছে ঘুমাইতেই চায় না। এই জন্যে ডাক্তারের সাথে ডাক্তারের সাথে পরামর্শ করছি। ডাক্তার ঘুমের ওষুধ দেয়, তো আমার তো ঘুমের ওষুধ খাওয়ার মানে অভ্যাস নাই, বা আমি অভ্যাস করতে চাই না। ডাক্তার চায় যে আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই। আচ্ছা, এই বিষয়ে এই যে আপনার যে অভিজ্ঞতা জীবনের, এটা নিয়ে আপনি কিছু বলতে চান? যে এরকম মানুষের জেল হতে পারে, মানুষের শাস্তি হতে পারে, মানুষের ফাঁসিও হতে পারে যদি তার ওই পর্যায়ের অন্যায় প্রমাণিত হয়, কিন্তু তার আগে মানুষকে এইভাবে অত্যাচার করা, এইভাবে তাও যদি সেটা রাষ্ট্রীয় পর্যায়ের হয়, সেইটাকে ধরেন যদি কোনো সময় আপনার দল পাওয়ারে আসে, হয়তো আসবেও ভবিষ্যতে, সেই সময় কি আপনারা এটা সমর্থন জানাবেন, অথবা এই যে বললেন প্রতিশোধ, তাদেরকে আপনারা এইভাবেই কষ্ট দিতে চাইবেন? না, আমি একটু ডেসপারেট কোয়ালিটির ছেলে।
ডিসপারেট আমি হয়ে গিয়েছি। মানে দীর্ঘ 17 বছরে হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করতে করতে ডিসপারেট হয়ে গিয়েছি, অভ্যাসের দাস হয়ে গিয়েছি। কিন্তু 5 তারিখের পরে, 5 আগস্টের পরে আমি কাউকে মারি নাই বা ধমকও দিই নাই। একটা লোককে মারছি, একজন অ্যাডভোকেটকে মারছি। সেটা হচ্ছে যে এই যে ডিবির জুলাই আগস্ট বা 24 সালে 23 সালে ডিবিতে ছিল, নাম কি যেন, নামটা ভুলে গেলাম, পুলিশের অ্যাডিশনাল এসপি ছিল, ওর নামে মনে হয় ভুক্তভোগীরা মামলা করছে। সে ওই মামলা প্রত্যাহার করার জন্য আমার কাছে 20 লক্ষ টাকা নিয়ে আসছিল ঘুষ। তো ঘুষ আনার পরে আমার সাথে আরও 2-3 জন অ্যাডভোকেট ছিল, সেই অ্যাডভোকেটদের চ্যানেলেই আসছিল আর কি। তো আমি তারা প্রথমে বলছি যে তুমি চলে যাও ভাই, চলে যাও। তো সে আর পিছু ছাড়তেছে না। এরপরে আমি তাকে মারছি, একটা চট থাপ্পড় মারছি, আর এই টেবিলের নিচে মাথা দিয়ে, আমাদেরকে ছোটো থাকতে যেরকম পড়া না পড়লে টেবিলের নিচে মাথা দিয়ে রাখতো, ওরা টেবিলের নিচে মাথা দিয়ে রাখছিলাম ঘুষ সাদার অপরাধে। আর ওই পুলিশের কাছে 5 তারিখের পরে আমার ভিতর থেকে আমি সব ক্রোধ নামিয়ে ফেলেছি, একদম নামিয়ে ফেলেছি। আমার কাছে মনে হয়েছে যে এই দেশে ভালো একজন নেতা যদি দেশের প্রধানমন্ত্রী না হয়, নেতৃত্বে না আসে, তাহলে এই শেখ হাসিনার আমলের পুলিশের মতোই অবস্থা হয়ে যাবে। আপনি সাম্প্রতিক সময়ে দেখবেন যে কিছু কিছু নেতাদেরকে অস্ত্র দিয়ে জেলখানায় চালান দেওয়া হচ্ছে, একই অস্ত্র বারবার। ঠিক আছে, একই জিনিস বারবার চেঞ্জ। হ্যাঁ, আপনি দেখবেন যে আমি দেখলাম রিসেন্টলি কয়েকজন নেতাকে, যুবদলের না, অন্য দলের নেতাদেরকে ধরে নিয়ে, শুধু ধরে নিয়ে, প্রথমে দিচ্ছে চাঁদাবাজি মামলা, পরবর্তীতে এখন তো আর যেহেতু গায়েবী মামলার সিস্টেম নাই, জ্বালাও পোড়াও মামলার সিস্টেম নাই, চাঁদাবাজি মামলা দিয়ে বিভিন্নভাবে পেন্ডিং মামলা দিয়ে ফাঁসাই দেওয়া হচ্ছে। তার মানে আমার কাছে মনে হয়েছে যে পুলিশের শুধু পোশাকটা হয়তো চেঞ্জ হইতে পারে, বা ওই পুলিশগুলো চেঞ্জ হয়ে গেছে, ক্যারেক্টারটা একই জায়গায় রয়েছে। আপনি দেখেন যে আমি কয়েকদিন আগে একটা বক্তৃতায় বলেছি যে নুরুর যে অবস্থা হয়েছে, সেটা হয়তো বা রিসেন্টলি আমাদের জন্য অপেক্ষা করতেছে, খুব রিসেন্টলি অপেক্ষা করতেছে। আমাকে যেমন হাইকোর্ট থেকে ধরে নিয়ে দিয়ে শাহজাহানপুরের অস্ত্র মামলা দিয়েছিল, একটা অস্ত্র দেখাইছিল। ওই যে 3-4 দিনের পরে যখন আমাকে গুম থেকে মিডিয়ার সামনে শো করলো বা কোর্টে শপথ করলো, তখন শাহজাহানপুরের অস্ত্র মামলায় দেখাইছিল। আচ্ছা। তো প্রেক্ষাপটটা খুবই গুরুত্বপূর্ণ। যদি নেতৃত্ব না আসে, গুরুত্বপূর্ণ লোক বা যারা সততার সাথে চলতে চায়, বা যারা দেশকে নিয়ে ভাবে, দেশের প্রতি যাদের প্রেম রয়েছে, এরকম একজন লোক যদি দেশের প্রধানমন্ত্রী না হয়, ঠিক একই অবস্থা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নিঃসন্দেহে ভালো মানুষ, ভদ্র মানুষ। আমার মনে হয় না যে তার ভিতরে এই টেন্ডেন্সিগুলো কাজ করবে। কিন্তু আপনার মাথার পালস কাজ করতেছে, আপনার হাতটা প্যারালাইজড হয়ে গেছে, আপনার পাটা প্যারালাইজড হয়ে গেছে, আপনার নখটা প্যারালাইজড হয়ে গেছে, আপনি কি করবেন? আপনার কিছু করার নাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ভালো হইলেও নিচের জায়গাগুলা এখনো ঠিক হয় নাই। আচ্ছা, আমরা অনেকক্ষণ ধরেই আলাপ আলোচনা করছিলাম। জনাব রবিউল ইসলাম নয়ন, আপনাকে ধন্যবাদ এই সময়টা বের করার জন্য। গুম সংক্রান্ত যেই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করলেন, এটা আসলে হয় কি রাজনৈতিক দমন পীড়নের একটা অংশ, আমরা ব্যাকরণিক ভাবে যদি বলি, এবং যারা রাষ্ট্রবিজ্ঞানী তারা এটাকে এইভাবেই দেখেন। এটা অনেক আগে ছিল না, এটা এই সাম্প্রতিক সময় গত 50 বছর ধরে এটা বিভিন্ন রাষ্ট্র তার স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে এই ধরনের কাজের সাথে, এরকম ঘৃণ্য কাজের সাথে তারা জড়িয়ে যাচ্ছে বা জড়িয়ে পড়ছে কোনো ক্ষেত্রে। এই বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল হোক, এই প্রত্যাশা অনেক মানুষের। সো আপনি বললেন যে আপনি 6-7 বার
তো জীবন পেয়েছেন, নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার উপর সদয় ছিলেন এবং আপনার প্রতি আপনার দল, আপনার পরিবারের দোয়া এবং সব কিছু ছিল বলেই হয়তো আবার এরকম সুস্থ স্বাভাবিক জীবনে আসতে পেরেছেন। যদিও পুরোপুরি সুস্থ হওয়া আমার মনে হয় না যে এই রকম নির্যাতনের মধ্য দিয়ে যাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব। আমার ভিতরে তো এখনো অনেক গুলি রয়েছে। আপনি যদি আমার পা এক্সরে করেন দেখবেন যে শত শত স্প্রিন্টার গুলি রয়েছে। আমি তো বাম পায়ে ঠিকমতো বল পাই না। তো শেষ কমেন্ট এরকম হতে পারে, এটাই হয়তো রাজনীতি, এরই নাম রাজনীতি। এটাই রাজনীতি, এটাই হচ্ছে নিপীড়নের শেষ পরিণতি। নিপীড়ন যারা করতে চায় তাদের পরিণতিটা শেখ মুজিবুরের মতো হয়, নিপীড়ন যারা করতে চায় তাদের পরিণতিটা এরশাদের মতো হয়, নিপীড়ন যারা করতে চায় তাদের পরিণতিটা ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো হয়, নিপীড়ন যারা করতে চায় সর্বশেষ স্বৈরাচার শেখ হাসিনা স্বৈরাচারের মতো হয়। আমি আশা করব ভবিষ্যতে কোনো দল, কোনো ব্যক্তি এরকম নিপীড়ন করে দেশ শাসন করতে চাইবে না। যদি এরকম করতে চায় তাহলে বিপ্লবীরা, আমাদের মতো রবিউল ইসলাম নয়নরা, তারেক রহমান সাহেবের মতো তারেক রহমানরা যুগে যুগে বারবার জন্ম নেয়, যুগে যুগে আবার সেই নিপীড়িত মানুষরা নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আচ্ছা, অনেক ধন্যবাদ এই সময়টা বের করার জন্য আমাদের সাথে। ধন্যবাদ আপনাকে। করছি এখানে। ধন্যবাদ ইস্টারকে।